Okay. All know that this is our fourth free live class of this free course, and in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb, as well as I will show you a conversation how can you practice practical conversation in English। যখন আপনি ইংলিশে একজনের সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, সেটা কিভাবে বলবেন, কোন ধরনের স্ট্রাকচার বেশি ইউজ করতে হয়, একটা সেন্টেন্স তৈরির কারেক্ট ওয়ার্ডারটা, একটা সেন্টেন্স তৈরি করার জন্য কিভাবে কারেক্ট ওয়ার্ডার আপনি মেনটেন করবেন, অর্থাৎ কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবেন, এগুলো আমি আপনাকে দেখাবো। এবং কনভারসেশন বা কমিউনিকেশনটা যাতে আপনি স্মুথলি করতে পারেন, ফ্লুয়েন্টলি করতে পারেন, সেটা কিভাবে হবে আমি দেখাবো। তো আজ আমাদের মেইন টপিক হচ্ছে, মেইন আলোচনার বিষয় হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এইটা মূলত কি আগে সেটা আমাকে জানতে হবে। তো আসেন আমরা একটু ডেফিনেশনটা আগে দেখি। কি বলছে এখানে? Modals are auxiliary verbs. Modal হচ্ছে auxiliary verb. They are used with main verb to give additional meaning to the main verb. তারা ব্যবহৃত হয়, আর ইউজড, আর প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। হ্যাঁ, তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত অর্থ দেওয়ার জন্য মেইন ভার্বকে। অর্থাৎ এই বিষয়টা মূলত কি, অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব মানে যে ভার্ব অন্য আরেকটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। একটা বিষয় মনে রাখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব প্রধানত দুই প্রকার। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা আবার দুই প্রকার, প্রিন্সিপল এবং অক্সিলারি। বলেন তো কি বললাম? ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপল এবং অক্সিলারি। এই প্রিন্সিপল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এই যে অক্সিলারি যে ভার্বটা দেখছেন, এটাকে কি বলছি? প্রাইমারি এবং মডাল। হ্যালো? আচ্ছা, তো যে জায়গাটাতে ছিলাম, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি কি বলছি বলেন তো, কথাটা একটু বোঝেন। এই ক্লাস আপনারা অনেক পাবেন, বাট এই বেসিক কথাগুলো কেউ বলবে না। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দুই প্রকার। একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনটা? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। এগুলো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে বসে। আর মডাল অক্সিলারি কোনটা? মডাল অক্সিলারি হচ্ছে, মডাল অক্সিলারি হচ্ছে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো। এরা কি করে? এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে। এরা মেইনলি পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, এই ধরনের একটা অর্থ দিয়ে থাকে। সেটা কেমন আমি দেখাবো। আর প্রাইমারি অক্সিলারি ভার্বের পর যে মেইন ভার্বটা থাকে, সেই ভার্বের ফর্মের চেঞ্জ হয়। রিপিট আফটার মি, আমি কি বললাম? প্রাইমারি অক্সিলারি ভার্বের পর যে মেইন ভার্বটা থাকে, এগুলো অক্সিলারি মানে হেল্পিং, মানে এদের পরে অবশ্যই অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। তো টেন্সের স্ট্রাকচার গুলোতে কিন্তু এক একটা স্ট্রাকচার এক এক ধরনের মেইন ভার্ব বসে। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি, এগুলো বসে থাকে। আর মডালের ক্ষেত্রে মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। সে যে মডালই হোক না কেন, ক্যান হোক বা কুড, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসে। তো এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যে আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে, বা এগুলো আমাদের শিখতে হবে। এগুলো কেন শিখতে হবে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, আমি আপনাদেরকে কি বলছিলাম, যদি আপনারা এক মিনিটে একটু সেটা বোঝার চেষ্টা করেন। আমি যদি প্রিভিয়াস ক্লাসের জায়গাটাতে ফিরে আসি, যারা গতকালকে ক্লাসে জয়েন করেছিলেন, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়, একটার সাথে আরেকটা ক্লাস কানেক্টেড থাকে। আমি তো আপনাদের প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড পিডিএফ ফাইল দিই। সো একটার সাথে আরেকটা ক্লাস কানেক্টেড থাকে, একটু বোঝার চেষ্টা করেন। গত ক্লাসে আমি এইটা বলছিলাম, এটা আমি প্রত্যেকটা ক্লাসে বলছি, যে আমাদের ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অ্যান্ড ইন দ্য প্লেস অফ এক্সটেনশন উই ইউজ অবজেক্ট, কমপ্লিমেন্ট অর অ্যাডভার্বিয়াল। এই যে স্ট্রাকচারটা, এইটা দিয়ে আমরা যদি সেন্টেন্স তৈরি করি, তো এরকম ভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো সব সাবজেক্ট। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসে। সাবজেক্টের পরেই কি বসে? ভার্ব। দেন
আমার এখানে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার হয় এই এক্সটেনশনে। তো এই কথাগুলো আমি বলছিলাম। তো আই ইট রাইস, আমি ভাত খাই, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে যদি আমরা ট্রান্সলেট করি বা এই বাক্যগুলো থেকে যদি আমরা টেন্স আইডেন্টিফাই করি, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এই কথাগুলো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম। আরেকটা কথা আমি কি বলছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। কিন্তু আমি কি বলছিলাম, যে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, আমরা স্পিকিং এ দুর্বল কেন, আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়? সেটা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেই কথাটা যে টাইমে আমি নিচ্ছি, ওই টাইম অনুযায়ী আমার ভার্ব এর ফর্মের পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তনটা আমরা পারি না। সেই পরিবর্তনটার জন্য আমরা মূলত টেন্স শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটা টেন্স এর চারটা ক্লাসিফিকেশন আছে, এগুলো আপনারা জানেন। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। 12টা স্ট্রাকচার মানে কি, 12 ধরনের টাইম। এই 12টা টেন্স মানে কি, টেন্সের স্ট্রাকচারটা ঠিক কি? টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে মূলত কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনটা হয়ে থাকে। এবং এই পরিবর্তনটা আমাদের শিখতে হবে। কেন? আমি যখন কারোর সঙ্গে কমিউনিকেশন করতে যাব, ডিফারেন্ট কাইন্ডস অফ টাইম আমার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। একটা নির্দিষ্ট টাইমের উপর নির্ভর করে আমি সব ধরনের কথা চালিয়ে যেতে পারি না। এই বিভিন্ন টাইম যখন আমি ব্যবহার করব, সেই টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তন করা। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, আমরা এখানে কি বসাই, আই এম ইটিং রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। অর্থাৎ সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, পরিবর্তনটা কোথায় হয়, এই ভিতরে ভার্বের জায়গাটাতে। এখন আমি কি বলছি, শুধু টেন্স জানলে সর্বোচ্চ 12টা ওয়েতে একটা কথাকে চেঞ্জ করা যায়, এইটা মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। এর জন্য আমাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। যেমন আমি যদি আপনাকে বলি, সে ভাত খেত, এই কথাটা ইংলিশে কি হবে? সে ভাত খেত বা সে ভাত খেতে অভ্যস্ত ছিল, এখন আর ভাত খায় না। হি ডাজেন্ট ইট রাইস নাও, বাট সে ভাত খেত। এটা আপনি কিসে করবেন, কোন টেন্স দিয়ে করবেন? এটা আপনি কোনো টেন্স দিয়ে করতে পারবেন না। এই কথাটা যখন আপনি ইংলিশে বলবেন, ইউজ টু ভার্ব বা উড এর ব্যবহার করে বলতে হবে। তার মানে কি, টেন্স কেন শিখি? যখন ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করি, বিভিন্ন টাইমে একটা কথাকে আমার বলার প্রয়োজন হয়, এই জন্য টেন্স শিখি। টেন্সের মাধ্যমে টাইমের পরিবর্তন করা যায়, বাট এটা সর্বোচ্চ 12টা টাইমে একটা কথাকে পরিবর্তন করা যায়। এইটা মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। তাহলে মডাল সেমি মডাল কেন শিখবো? এই জন্যই যে শুধু টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, বিদায় মনের হোল সেন্স, সম্পূর্ণ থট বা আমার এক্সপ্রেশনটাকে পুরোপুরিভাবে প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, অজ, আর, সাপোজ টু, গোয়িং টু। এগুলোকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। অর্থাৎ 12টা টেন্স এবং 18টা মডাল সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার হয়। এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি 30 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার দরকার ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য। খুব ভালোভাবে বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। এখানে দেখেন আমি উপরে লিখছি ড্রাইভ, এটা একটা ভার্ব। এই ড্রাইভ মানে কি, চালানো। এই ড্রাইভ দিয়ে আমি যদি বাক্য তৈরি করি, দেখেন হি একটা সাবজেক্ট, এরপর আমি বলছি ড্রাইভস, তাহলে হি ড্রাইভস এই দুটো ওয়ার্ডের মানে কি, সে চালায়। হি ড্রাইভস, সে চালায়, কি চালায়, কার, এটা আমার অবজেক্ট। সে একটা গাড়ি চালায়, কথাটা বোঝেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। কি বললাম বলেন তো, সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। এইবার
আমি যদি সময়ের পরিবর্তন করতে চাই, তাহলে আমার পরিবর্তন কোথায় করতে হয়? ভার্বের ওই জায়গাটাতে। আমি যখনই বলছি হি ড্রোভ এ কার, আপনার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন, এই বিষয়গুলো খুবই ভালোভাবে তাহলে বুঝতে পারবেন, কারণ এটা আমি অলরেডি বলেছি। আমি যখনই বলছি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। শি উইল শি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রয়িং আ কার, সে একটা গাড়ি, সরি, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এইভাবে টেন্স জানা থাকলে এই যে ড্রাইভ মানে যে চালানো, এই চালানো কথাটাকে সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নেওয়া যায় বা বলা যায়। বাট এইটা মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করার জন্য, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা ইংলিশ এক্সপ্রেস করার জন্য টেন্স যথেষ্ট নয়। এর জন্যই আমাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। সেটা কিভাবে? হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। এই যে কথাগুলো, তাকে গাড়ি চালাতে হয়েছিল, এটা আপনি অন্য কোনো স্ট্রাকচার দিয়ে বা কোনো টেন্স দিয়ে বা কোনোভাবে বলতে পারবেন না। এগুলো ইংলিশে বলার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। তো গত ক্লাসে আমি টেন্স দেখাইছিলাম, আজকে আমি এই মডাল এবং সেমি মডাল ভার্বকে ইন ডিটেলসে দেখাবো। এটা যদি আপনার কমপ্লিট থাকে, বিশ্বাস করেন আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন, আপনি ইংলিশে সেটা ট্রান্সলেট করতে পারবেন। ইংলিশে আপনি খুবই ফ্লুয়েন্টলি, খুবই সাবলীল ভাবে আপনি কথা বলতে পারবেন। তাহলে আশা করি আপনার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন। এই যে মডাল ভার্বের ব্যবহারটা আমরা শিখবো, মডাল ভার্ব আমি আপনাকে করাবো, মডাল ভার্ব নিয়ে কথা বলবো। তো এটা কেন করতে হবে, আশা করি আপনি ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন। এখন দেখেন এখানে কি বলছে, যে মেজর মডালস আর, আগে মডেলের অর্থগুলো আমাকে জানতে হবে। মডাল ভার্বের ব্যবহার ভালোভাবে শেখার আগে আমাকে এই মডেলের অর্থগুলো জানতে হবে। যেমন দেখেন, ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালে অক্সিলারি রূপে বসে। এরপর কি বলছে, কোথায় গেল, এই যে উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে। তারপরে কোনটা আছে দেখেন, ওট টু উচিত অর্থে বসে, মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, ডেয়ার টু মানে সাহস করা, উড রাদার অর বেটার মানে বরং উচিত বা ভালোই। এই যে মিনিং গুলো দেয়, এটা আমাকে আগে জানতে হবে। এর ভিতরে কিছু কিছু পার্থক্য আছে, যেমন আপনার এই যে এটাকে কি ভার বলে, শুড মানে উচিত, আবার ওট টু মানে উচিত। পার্থক্যটা কি জানেন? বেশি পলাইটনেস, অধিক পলাইটনেস প্রকাশ করার জন্য মূলত ওট টু ভার্বের ব্যবহারটা হয়। সেটা কেমন? ইন জেনারেলি কারো কোনো কাজ করা উচিত, এখানে শুডের ব্যবহার হয়। আমার বাড়ি যাওয়া উচিত, আই শুড গো হোম, তার বই পড়া উচিত, হি শুড রিড বুক। বাট যদি এমন কোনো কাজ থাকে যেটা কারো করা একটা দায়িত্ব বা কর্তব্য, আই মিন একটা রেসপন্সিবিলিটি, একটা ডিউটির ভিতরে চলে আসে, তখন শুডের পরিবর্তে ওট টু ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমি যদি বলি যে আই ought টু সার্ভ মাই কান্ট্রি, বলেন তো কি বললাম? আই ought টু সার্ভ মাই কান্ট্রি, অর্থাৎ আমার দেশের সেবা করা উচিত, আমার দেশের সেবা করা উচিত। আই ought টু সার্ভ মাই কান্ট্রি। আবার আমি যদি বলি আই ought টু obey মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আই মিন ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ হেয়ার ought টু, ইট উইল বি মোর পারফেক্ট। ওকে, তাহলে এখানে আমি কি বলছি, যে মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসে। মডালের পর মেইন ভার্বটা কি হয়? বেস ফর্মে বসে, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। মডাল কি, মডাল কিন্তু মূলত অক্সিলারি হেল্পিং ভার্ব, অন্য একটা মেইন ভার্বের আগে বসবে। বাট এরা একটা মেজর রোল প্লে করে বাক্যে। আবার কথা বোঝেন, এরা বাক্যে একটা মেজর রোল প্লে করে। বাক্যে এরা মেজর রোল প্লে করে মানে কি? দেখেন, একটা জায়গাতে আমি একটু আসি, তাহলে এই কনফিউশন গুলো ক্লিয়ার করতে হয়। মনে করেন
আমি যদি এরকম একটা কথা বলি, টেন্সের সাথে আমি একটু কম্পেয়ার করি, খুবই ভালোভাবে এই জায়গাটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন, এটা জানার দরকার আছে। মনে করেন আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি কাজটা করি। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি, আই হ্যাভ আ কার, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমার একটা গাড়ি আছে। তাহলে ডু মানে কি বলেন তো? করা। হ্যাভ মানে কি বলেন তো? আছে। এই যে ডু এবং হ্যাভ, এই বাক্য দুটোতে কিন্তু মেইন ভার্ব হিসাবে বসছে, কি বলেন তো? মেইন ভার্ব। কিন্তু এরা যদি অক্সিলারি ভার্ব হিসাবে বসে, যেমন আমি যদি বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, বলেন তো এই বাক্যটার মানে কি? ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার মানে কিন্তু এরকম যে তুমি কি ইংরেজি শেখো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স এবং একটা কোশ্চেন। এবং এই যে ডু, এই ডুটা জাস্ট প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে। ডু এর যে একটা বাংলা অর্থ আছে, আমার কথাটা ভালোভাবে বোঝেন। ডু মানে আমরা জানি যে করা। এই কর একারেরা করা, এই করা অর্থ কি এই সম্পূর্ণ বাক্যে কোথাও দিচ্ছে? দিচ্ছে না। লার্ন মানে শেখা, সেই শব্দটা অর্থ দিচ্ছে এবং একটা প্রশ্ন করছে যে তুমি কি ইংরেজি শেখো। এইখানে ডু এর কোনো অর্থ প্রকাশ কেন পাচ্ছে না জানেন? কারণ ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। ডু মানে আমরা জানি করা, কিন্তু সেই করা অর্থটা তখনই প্রকাশ পায় যখন ডু মেইন ভার্ব হিসেবে বসে। অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এদের কোনো অর্থ নেই, দেয়ার ইজ নো মিনিং। আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, হ্যাভ মানে আমরা জানি আছে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ড্রিভেন এ কার, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি একটা গাড়ি চালিয়েছি। এই ড্রাইভ মানে চালানো, সেই কথাটাই আমি এখানে বলছি। কিন্তু এই যে হ্যাভ মানে যে আছে, আজ হয় কারে সে আছে, আছে কথাটাকে এই সম্পূর্ণ বাক্যে কোথাও প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। কেন? কারণ এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, এই ড্রিভেনটা মেইন ভার্ব, ডুটা অক্সিলারি ভার্ব, লার্নটা মেইন ভার্ব। অর্থাৎ যদি অ্যামিজার, অজয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এদের নিজস্ব মিনিং আছে, এরা যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে অর্থ দেয়। বাট এরা যদি অক্সিলারি ভার্ব হিসাবে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, পারফেক্ট টেন্স গুলোতে বসে, অ্যাম, ইজ, আর, অজ, আর, কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, ডু, ডাজ, ডিড, ইনডিফিনিট টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তো যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অর্থাৎ অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? অন্য একটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। তখন এরা কোনো মিনিং দেয় না, এই ওয়ার্ডগুলোর কোনো অর্থ নেই, জাস্ট এরা স্ট্রাকচার মেনটেন করে। কিন্তু মডাল যেটা বলছি, ওটাও কিন্তু অক্সিলারি, বাট ওরা মিনিং দেয়। ওরা মিনিং দেয়। যেমন আমি যদি বলি আই ক্যান প্লে ফুটবল, কথাটা বোঝেন, এই বাক্যটার বাংলা কি? আমি ফুটবল খেলতে পারি। অর্থাৎ ক্যান মানে পারা, প্লে মানে খেলা, দুটো ওয়ার্ডই কিন্তু অর্থ দিচ্ছে। কিন্তু আই হ্যাভ ড্রিভেন এ কার, এখানে হ্যাভ কি কোনো অর্থ দিচ্ছে? হ্যাভ কিন্তু কোনো অর্থ দিচ্ছে না, এই জাস্ট ড্রিভেন শব্দটা অর্থ দিচ্ছে। বাট এখানে কিন্তু দুটো ওয়ার্ডই অর্থ দিচ্ছে। আমি ক্রিকেট খেলতে পারি, ক্যান মানে পারা, প্লে মানে খেলা। তার মানে আমি কি বলছি? প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো, অর্থাৎ যেগুলো টেন্সের স্ট্রাকচারে বসে, দ্যার ইজ নো মিনিং, কোনো অর্থ দেয় না। এটা জাস্ট মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে বা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করে। বাট এই মডাল অক্সিলারি ভার্ব গুলো, অর্থাৎ প্রত্যেকটা মডাল ভার্বের কিন্তু একটা নিজস্ব অর্থ আছে, এবং সেই অর্থ অনুযায়ী সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়। এই জন্য মডালের অর্থটা জানতে হবে। যেমন আমি যদি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করি, সবাই একটু এখানে মনোযোগ দিয়ে বসেন। আমি যদি বলি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, খুবই ভালোভাবে বলছেন, দেখেন এখানে কিন্তু মডালের চেঞ্জ হচ্ছে, এই জন্য অর্থের চেঞ্জ হচ্ছে। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এখানে পার্থক্যটা কি জানেন? দেখেন, ক্যান মানেও পারা, মে মানেও পারা। পার্থক্যটা হচ্ছে ক্যান পসিবিলিটি বা সামর্থ্য অর্থে বসে, আর মে, সরি, ক্যান অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে বসে, আর মে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে বসে। অর্থাৎ সে 10 কেজি ভার বহন করতে পারে। হি ক্যান টেক 10 কেজি লোড, দ্যাট ইজ দ্য অ্যাবিলিটি, তাই না? হি ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ, সে একটানা 10 মাইল দৌড়াতে পারে, তার সামর্থ্য আছে, তার দম আছে, ক্ষমতা আছে, তাই পারে। আর মে কখন হবে? আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, তখন ইংলিশটা কি হবে? ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা আছে। এখন এই স্পিক যখন আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি, এখানে আমি ক্যান বসাবো না মে বসাবো? এটা বুঝবো কিভাবে? পারা অর্থে। ওইভাবেই যদি অ্যাবিলিটি প্রকাশ করতে চান তাহলে ক্যান বসান, যদি পসিবিলিটি প্রকাশ করতে চান তাহলে মে বসান। কেমন সেটা? যেমন আমি ইংরেজি জানি, এই ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে, ল্যাঙ্গুয়েজে আমি দক্ষ, এই জন্য আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ। আবার মে কখন ব্যবহার করতে পারি? মনে করেন এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি বা আমি লেকচার দিচ্ছি, তাই না?
আমি তো বাংলায় কথা বলছি আপনাদের সামনে। এখন আমি আপনাকে বলতেছি, এই যে আমি এখন আপনাদের সামনে বাংলায় লেকচার দিচ্ছি, আমি কিন্তু এখন বাংলা থেকে ইংরেজিতে কথা বলতে পারি। মানে আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি, বলতে পারি মানে কি, আমি কিন্তু এখন বলবো, হয়তো এখন বলবো, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলা শুরু করতে পারি, মানে কি করব। এই যে একটা পসিবিলিটি, এখানে মেয়ের ব্যবহার করতে হয়। যে নাও I am speaking in Bengali in front of you, but I may speak English in front of you. You all know that today in this class, I am going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. Modal verbs mainly expresses possibility, probability, ability, and obligation in the sentences. And there is a benefit of learning modal auxiliary verb. When you are going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. You just have to put the base form or root form of main verb. But you have to remember that all modal verbs expresses or express a particular meaning, and you have to know that particular meaning for making sentences with modal auxiliary verb. এই যে ইংলিশে লেকচার দিলাম, ইংলিশে কথা বললাম, আমি এটা বলছি যে আমি বাংলায় বলতেছি তো এখন কিন্তু বলতে পারি, মানে বলবো, তখন মেয়ের ব্যবহার করতে পারি। এইভাবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয়কে কানেক্ট করতে হবে, প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফের সঙ্গে প্রত্যেকটা বিষয়কে অ্যাডাপ্ট করতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শেখা যায়। দেখেন, আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই, আমি ইংরেজি বলার সাহস দেখাই। সো এইভাবে কিন্তু এই সেন্টেন্সগুলো তৈরি হয়। এখানে সবকিছুই অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়া আছে। আমি এই পিডিএফ ফাইল বা পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো খুবই অর্গানাইজ হইতে তৈরি করেছি। ক্লাস শেষে তো আপনাদের কাছে আমি পাঠিয়ে দিব, দিলে একবার পড়লে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। আগে এই আইডিয়া কি ব্রেনে আনতে পারছেন যে আমরা মডাল ভার্ব কেন শিখবো? কি বললাম আমি, যে শুধু টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করতে পারি না। এই জন্য মনের ভাবকে আরো ব্রড করার জন্য, আরো ডিটেলসে প্রকাশ করার জন্য আমরা মূলত এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখি। তো সেভাবে এখানে দেওয়া, দেখেন সাবজেক্ট আছে, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্ব, দেন এক্সটেনশন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি বলতেও পারি। দ্যাট ইজ পসিবিলিটি, রাইট? আই শ্যাল স্পিক ইংলিশ, আমি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার বলা উচিত। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি হয়ে থাকে। এরপর দেখেন, এখানে আরো কিছু বাক্য আছে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়। সাবজেক্ট হি, ইউজ টু সেমি মোরাল অক্সিলারি ভার্ব, সুইমটা মেইন ভার্ব। আচ্ছা, তো এই যে বাক্যগুলো এইভাবে করতে হয় আমি আপনাকে বললাম। বাক্য কিন্তু শুধু তৈরি করলেই হবে না, আমাদের কিন্তু একটা সেন্টেন্সকে বা একটা বাক্যকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। সেটা কিভাবে সম্ভব? যারা গত ক্লাসে লাস্ট পর্যন্ত ছিলেন, একদম শেষের দিকে আমি বলছিলাম যে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হয়। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। বাট এইখানে যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরাই তো অক্সিলারি। অর্থাৎ ইটস ভেরি সিম্পল, জাস্ট এদের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যাবে, এদেরকে সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তো সেটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে কি বলছে। দেখেন, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। জাস্ট মডেলের সাথে নট বসানো, আর কিছুই না। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট এ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো।
আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। রানা মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। এভাবে আপনার যে সাবজেক্টের প্রয়োজন, যে মডেলের প্রয়োজন, যে মেইন ভার্বের প্রয়োজন, সেভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ এটা খুবই ইজি, জাস্ট মডেলের সাথে নট বসালেই বাক্যগুলো নেগেটিভ হয়ে যায়। হ্যার ইউ ক্যান সি অ্যানাদার সেন্টেন্সেস, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। ইউ ক্যান নট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না, ইউ কুডেন্ট ড্র পিকচার। তুমি ছবি আঁকতে পারতে না, ইউ শুডেন্ট ড্র পিকচার। তোমার ছবি আঁকা উচিত না, ইউ উডেন্ট ড্র পিকচার। তুমি ছবি আঁকতে না, ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার। তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকায় যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সো এইভাবে এগুলো আপনারা কিন্তু করতে পারেন। এরপর কি ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ আপনারা কিভাবে করবেন? জাস্ট মডেল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসেন। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? বাংলা কি, আমি কি ফুটবল খেলতে পারি? কুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? বলেন তো, উড দিয়ে কি বললাম? অতীত অভ্যাস বোঝায়, কেউ কিছু করতো, যেত, খেত, নিত, দিত, এই ধরনের একটা মিনিং দেয়। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো? রানা কি কাজটা করতেও পারতো? উইল রানি ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটি করবে? সো এইভাবে জাস্ট মডাল ভার্বটা সাবজেক্টের আগে আনলেই আপনার কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। Could you speak in English? Can you speak in English? Could you lend me your book? Will you draw a picture? Will you post the letter? Can she do the work? Shall I do it? জাস্ট মডেলটা সাবজেক্ট আগে, এই ফাইলগুলো অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। আপনারা নিজেরা একটু পড়বেন, একটু চর্চা করবেন, দেখবেন এই জায়গাটা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কোথাও কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমি কি বলছি, যে মডাল ভার্ব দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি? প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা মডাল অক্সিলারির মিনিং বা অর্থটা জানা, এরপর সেন্টেন্স তৈরি করা, সেগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা। বাট এইখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা কি জানেন? এই মডাল ভার্ব গুলো অনেক বৈচিত্র্যময়। বলেন তো কি বললাম? এই মডাল ভার্ব গুলো অনেক বৈচিত্র্যময়। অর্থাৎ এরা কিন্তু জাস্ট একটা মাত্র মিনিং দেয় না, এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। মানে কি? এই যে বলছি, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, বাট এই মডাল ভার্ব গুলো অনেকগুলো সেন্সে ব্যবহৃত হতে পারে। টেন্সের স্ট্রাকচারের মতো ওই ধরনের ফর্মের ব্যবহার হতে পারে এখানে। সেগুলো কিভাবে হয়? প্রত্যেকটা মডাল ভার্বের আলাদা আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা মডেলের উপরে ডিটেলস ক্লাস আছে। এটা এতটাই বৈচিত্র্যপূর্ণ। সেটা কেমন, আমি যদি একটু আপনাদেরকে আইডিয়া দেই। যেমন দেখেন, এই যে ইউজ অফ ক্যান ভার্ব কথাটা একটু বোঝেন। এখানে শুধুমাত্র ক্যান, আমরা তো জানি যে ক্যান মানে পারা, কিন্তু ক্যানের উপর যে আলাদা একটা লেসন থাকতে পারে, এইটা আমরা কতজন বুঝি? দেখেন এখানে কি বলছে, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। স্ট্রাকচার ওয়ান, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যে স্ট্রাকচার। স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। স্ট্রাকচার থ্রি, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। স্ট্রাকচার ফোর, ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কিছু থাকতে পারে বোঝায়। মানে ক্যান মানে আমরা জানি পারা, বাট সেইটাকে আবার ভেঙে ভেঙে কি করা হচ্ছে দেখেন। অর্থাৎ এগুলো বৈচিত্র্যময়, একটু জানতে হবে। যেমন দেখেন, আই ক্যান ডু দা ওয়ার্ক, এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটা 20 মাইল দৌড়াতে পারি। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই ক্যান রিকোয়েস্ট, পারমিশন এবং সাজেশনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে মনে রাখবেন তিনটা মডাল ভার্ব, সেটা হচ্ছে ক্যান, কুড এবং উড। বলেন তো কি কি বললাম? ক্যান, কুড এবং উড, এই তিনটা ভার্বের যদিও নিজস্ব মিনিং আছে, বাট সেটা থাকা সত্ত্বেও এরা আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়।
এখানে ক্যানটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহারটা হয়। আর উড এবং কুড এটা ফর্মাল মিনিং ক্রিয়েট করে, পলাইটনেস প্রকাশ করে, আপনার অফিসার, টিচার, বস, সিনিয়র পার্সন, এখানে উড বা কুডের ব্যবহার করা যেতে পারে। যেমন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? এখানে দিতে পারো না, দিবে, এই ধরনের অর্থ আসবে। এখন আপনি বলতে পারেন দিবে বলছেন তো আমি তো উইল দিয়ে করতে পারি, যেমন ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে? এখানে আপনি বলতে পারেন উইল ইউ সিট বিসাইড মি। তো ক্যান কেন ব্যবহার করব? এর রিজন আছে। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বৈচিত্র্যময়, এবং এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। আপনি যাকে কথাটা বলছেন তাকে আপনি কিভাবে বলছেন। আপনি যদি স্ট্রিক্টলি বলেন যে আমার পাশে বসবে, উইল ইউ সিট বিসাইড মি, এখানে আপনি উইলের ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার কথা বলার ধরনটা যদি চেঞ্জ হয়, আপনি যদি তাকে একদম অনুরোধ, অনুনয়, বিনয়ের সাথে বলেন যে দয়া করে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন উইল না ব্যবহার করে ক্যানের ব্যবহার করতে হয়। এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে কি লাঞ্চে যাবে? এইখানে আপনি যদি বলতেন উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন? কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। কুড ইউ সিট বিসাইড মি, আপনার পাশে বসবেন, আমার পাশে বসবেন। কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন। এই ধরনের কিন্তু একটা মিনিং এখানে চলে আসে। এই বাকি দুইটাও সেম। তো এই জিনিসটা মনে রাখবেন যে ক্যান মানে আমরা জানি পারা, উড মানে পারতাম বা অতীত যে কাজ এটা বোঝাচ্ছে, আর উড কেউ কিছু করতো, হতো, থাকতো, অতীত অভ্যাস বোঝায়। তো এগুলোর নিজস্ব মিনিং থাকলেও এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে এই তিনটা ভার্ব ব্যবহৃত হয়। কুড অ্যান্ড উড ফর্মাল মিনিং দেয়, ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। এরপর দেখেন ক্যান বি প্লাস নাউন, এখানে আরেকটা স্ট্রাকচার। এই বি এর মানে কি জানেন? ক্যানটা অক্সিলারি ভার্ব, বিটা এখানে মেইন ভার্ব। বি এর বাংলা অর্থটা হচ্ছে হওয়া বা থাকা। আবারও বলছি, যদি এক্সটেনশনে পার্সন থাকে বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। অর্থাৎ ক্যান মানে পারা, বি মানে হওয়া। সো হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। হি ক্যান বি আ গুড ফ্রিল্যান্সার, সে একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারে। আবার দেখেন ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ যদি জায়গাকে মেনশন করা হয়, মনে রাখবেন যে কোনো প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। তাহলে এখানে থাকা বোঝাচ্ছে, বি এর মানে কি? থাকা। আবার বি এর মানে কি? হওয়া। বুঝবো কিভাবে? এক্সটেনশনে যদি পার্সন বা নাউন থাকে তাহলে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে বি এর মানে থাকা। আবার দেখেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, এটা হচ্ছে কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা। সেটা আবার কেমন? সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে এর জন্য ক্যান বি, আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে এর জন্য ক্যান হ্যাভ। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ হ্যাভের মানে হচ্ছে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা, আর বি এর মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় থাকা। সো এরকম ভাবে প্রত্যেকটা মডেলের ডিটেলস ক্লাস আছে। আপনারা তো ফ্রি ক্লাস করছেন, আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে এই ক্লাসগুলো আমি ভেঙে 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 নিয়ে থাকি এবং ইন ডিটেলসে বুঝিয়ে থাকি। বাট এখানে আপনাদের একসাথে দেখাই দিচ্ছি এই জন্য আপনি ফ্রি ক্লাস করছেন। সবাই তো আর পেইড কোর্সে আসবে না, যারা আসবেন তারা তো পাচ্ছেন, বাট সবাই তো আর আসবেন না। যারা আসবেন না এই জন্য আমি একবারে সবকিছু দেখাই দিচ্ছি। এই জন্য এটা যদি নিজের মতো করে আইডিয়াটাকে জেনারেট করে ডেভেলপ করে শেখার চেষ্টা করেন, তাও অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট আসবে। তো দেখে যান এর ভিতরে ঠিক কি আছে। এই মডেল বলতে আপনার ঠিক কোন বিষয়গুলো পড়তে হবে, কোন জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এই দেখেন একটা কথা বলি, এখানে প্রত্যেকটা মডেল ভার্ব, এই যে ইউজ টু, এই যে শুড, হ্যাঁ, এখন এই জায়গাটা থেকে দেখেন এখানে শুড এর ব্যবহারটা কি বলছে, যে শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ, যার অর্থ হচ্ছে উচিত।
সাধারণত উচিত অর্থের অনেকগুলো ব্যবহার হয়ে থাকে। শুডের যে ব্যবহারগুলো আছে সেটা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এই যে শুডের যে ফর্মগুলো, এগুলো যখন বিভিন্ন সেন্টেন্সে বলবে আপনি কিন্তু অ্যাকচুয়াল অর্থ বের করতে পারবেন না। যেমন দেখেন, মিনা শুড বি অ্যাট হোম নাও, আই শুড গো নাও, হি শুড বি রিডিং নিউজ পেপার নাও, নিউজ পেপার শুড বি রেড। হ্যাঁ, এই যে স্ট্রাকচারগুলো, আই শুড হ্যাভ আ কার, আই শুড হ্যাভ গান, আই শুড হ্যাভ সাং, এগুলোর অর্থটা মূলত কেমন আমি আপনাদের একটা ব্যবহার খুব ভালোভাবে দেখাই দিই, এবং এই একটা ব্যবহার যদি ভালোভাবে দেখতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, আশা করি এই মডেল নিয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এই জায়গাটাতে একটু আপনারা ফোকাস করেন তো। আমি এইখানে এই শুড ভার্ব দিয়েই আমি কয়টা সেন্টেন্স লিখি, সবাই একটু মনোযোগ দেন। এইটা যে ভালোভাবে দেখতে পারবেন, যে ভালোভাবে বুঝতে পারবেন, দেখবেন আপনার মডেল নিয়ে আর সমস্যা থাকবে না। দেখেন, এই শুড ভার্বটাকে ঠিক কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে, কতভাবে ব্যবহার করা যেতে পারে। দেখেন, একটা, হি শুড ডু দা ওয়ার্ক, এর বাংলা অর্থ কি? তার কাজটা করা উচিত। হি শুড ডু দা ওয়ার্ক, হি শুড ডু দা ওয়ার্ক। এই কথাটাকে আবার রিভার্স করা যায়, অর্থাৎ এটার প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, যেমন দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। বলেন তো কি বললাম? হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। আবার এই কথাটাকে এইভাবে বলা যায়, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। আবার দেখেন, হি শুড বি আর ডক্টর, এর বাংলা অর্থ কি? তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার দেখেন, হি শুড বি অ্যাট হোম, এর বাংলা অর্থ কি? তার এখন বাড়িতে থাকা উচিত, তার এখন বাড়িতে থাকা উচিত। আবার দেখেন, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটি করতে থাকা উচিত। তাহলে একটা শুড দিয়ে কতগুলো সেন্টেন্স করছি দেখেন। শুড বি এর পরে কখনো ভি থ্রি, শুড বি এর পরে নাউন, শুড বি এর পরে প্লেস, আবার শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি। এই ফাংশনগুলো আমাকে মূলত ভালোভাবে বুঝতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করা যাবে, ভিতরের এই জায়গাটা বুঝতে হবে। আবার দেখেন, বি থেকে যদি হ্যাবে আসি, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। এই বাক্যটার বাংলা অর্থ তার কাজটা করা উচিত ছিল। এটাকে আবার রিভার্স করা যায়, যেমন দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, অর্থাৎ এই কাজটি করা উচিত ছিল, এই কাজটি করা উচিত ছিল। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন আর ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। বলুন তো এই দুটো সেন্টেন্স কি বললাম? হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এখানে বিনটাই বলতো মেইন ভার্ব, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। এই যে সেন্টেন্স গুলো লিখছি, এই সেন্টেন্স গুলো আপনাকে বুঝতে হবে। আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায়। যেমন মনে করেন আপনি আমার কাছে ইংরেজি শিখছেন, ইউ আর লার্নিং ইংলিশ ফ্রম হিয়ার, অ্যান্ড আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আমি বলছি যে আপনার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। এরপর আমি যদি বলি, আপনি যতদিন না পর্যন্ত শিখতে পারবেন, আনটিল ইউ কমপ্লিট দিস ল্যাঙ্গুয়েজ, আপনার ইংরেজি শিখতে থাকা উচিত। এই কথাটা আমি যদি বলি, শিখতে থাকা উচিত, তখন আমার ইংলিশটা কেমন হবে? অর্থাৎ কোন একটা কাজ কন্টিনিউয়াসলি চলতে থাকা উচিত। দেখেন, হি শুড হ্যাভ বিন লার্নিং, হি শুড হ্যাভ বিন, LEARNING, লার্নিং ইংলিশ ফর ইয়ার আফটার ইয়ার, মান্থ আফটার মান্থ, এরকম বলতে পারেন। তো যাই হোক, এখন কতগুলো সেন্টেন্স তো আমি টোটাল লিখলাম এখানে। দেখেন, একটা শুডের ব্যবহার করে টোটাল আমি যে সেন্টেন্স গুলো লিখছি সেটা হচ্ছে 11টা। এই যে 11টা সেন্টেন্স একটা শুড দিয়ে আমি লিখলাম, এই ফাংশনটা যদি কেউ বুঝতে পারেন, কেউ যদি এই শুড দিয়ে অ্যাটলিস্ট এই 11টা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারেন, আপনার এই মডাল ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। যেমন এখানে আপনি শুডের পরিবর্তে ক্যান বসান, এখানে আপনি ক্যানের পরিবর্তে মে বসান, এখানে আপনি মেয়ের পরিবর্তে মাস্ট বসান, এখানে আমি মাস্টের পরিবর্তে মাইট বসান, এখানে আপনি মাইটের পরিবর্তে কুড বসান, এখানে আপনি উড বসান, এখানে আপনি ইউজ টু বসান। আপনি যে মডেল বসাবেন সেভাবে হবে। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। হি ক্যান ডু দা ওয়ার্ক, করতে পারে। মে ডু দা ওয়ার্ক, করতে পারে। মাস্ট ডু দা ওয়ার্ক, অবশ্যই করবে। এইভাবেই দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দা ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। দা ওয়ার্ক মাস্ট বি ডান, দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। তো এইভাবে আর কি
আপনার এই এই মডেল গুলো জাস্ট স্ট্রাকচার সেমই, জাস্ট মডেল পরিবর্তন করতে হবে। হি শুড বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো, এই প্রত্যেকটা সেন্টেন্সে মডেল চেঞ্জ করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সেন্টেন্স জাস্ট 11টা। এইটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, যদি কেউ ভালোভাবে নিতে পারে, তাহলে তার এই মডেলের জায়গাটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। মডেলটাকে এইভাবে একটু ডিটেলসে দেখার চেষ্টা করতে হবে, তাহলে খুব ভালোভাবেই এই মডেল সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। এবং প্র্যাকটিক্যাল সেন্টেন্স বুঝতে হয়। এই দেখেন, আমি একটা সেন্টেন্স বলি, আপনি দেখবেন খুঁজেই বের করতে পারবেন না। মনে করেন আপনার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে দিছেন। এখন আপনার মেয়ের বিয়েতে আপনার কাছের বা আশেপাশের রিলেটিভস বা আত্মীয় স্বজন যারা আছে বা প্রতিবেশী যারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দেননি। এখন তারা মনে মনে খারাপ বলছে যে ওর ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাকে জানালো না, দাওয়াত দিল না। এবার আপনি বলছেন যে ওদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে কথাটা বললাম না, এই কথাটা এই স্ট্রাকচারের ভিতরেই আছে। বাট কোনটা জানেন? তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই স্ট্রাকচারের ভিতর পড়ে। ইংলিশটা কেমন জানেন? দেখেন, দে দে শুড দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। তো তাদেরকে নিমন্ত্রণ করা প্রয়োজন ছিল। ইন আওয়ার ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। কি বললাম বলেন তো? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে। তাহলে এই যে শুড হ্যাভ বিন প্লাস বি3, এর মানে কি? কোন একটা কাজ করা উচিত ছিল, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। এই কাজটা করা উচিত ছিল। তো এইভাবে এই যে বাংলাটা বললাম যে তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই কথাগুলো কিন্তু আপনি ইংলিশে পারবেন না। হাজার টেন্স শিখে, এটা শিখে ওটা শিখে কোনো লাভ হবে না, যদি না এই জায়গাটাতে আপনি আসতে পারেন, এই বিষয়গুলোকে কাভার করতে পারেন। তো এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি এই 11টা টেন্স আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন। 3 থেকে, মানে টেন্স না, এটাকে কি বলবো, 11টা সেন্টেন্স, যেটা আমি শুরু দিয়ে লিখলাম, আপনি প্র্যাকটিস করেন 3 থেকে 4 দিনের ভিতরে, দেখবেন আপনার মডাল ভার্ব একটা খুব ভালো জায়গায় চলে আসছে। মডাল ভার্বের উপরে আপনার একটা দখল চলে আসছে, আপনি এটাকে আয়ত্তে নিতে পারছেন। তো এইভাবেই ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, ল্যাঙ্গুয়েজটা কাভার করতে হয়। আই শুড মানে উচিত, হি শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড গো টু মার্কেট, এতটুকু বললেই হবে না। আমার শুট দিয়ে কত ধরনের সেন্টেন্স করা যায়, একটা সেন্টেন্সকে কতভাবে ট্রান্সফর্ম করা যায়, এটা প্রয়োজন, এটা দরকার ল্যাঙ্গুয়েজটা যদি প্রফেশনালি শিখতে চান। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, এই যে মডাল ভার্বের ডিটেলস ব্যবহারের যে জায়গাটা, আমরা কিন্তু এটা করি না কখনো, বা এটা প্র্যাকটিস করি না। এটা একটু প্র্যাকটিস করতে পারলেই পারা যায়। বুঝতে পারছেন? আমি এটা দিলে আপনারা এটা দিয়ে একটু জি স্যার, বুঝতে প্র্যাকটিস। পারছি। ওকে। তো এই হচ্ছে মডাল ভার্বের ফাংশন। এখানে আর কয়েকটা মডাল ভার্ব আছে, যে ভার্বগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে ভার্বগুলো আমাদের ডে টু ডে লাইফের স্পিকিং বা রাইটিং এ আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। যেমন এই যে ইউজ টু, এই ধরনের ভার্বগুলোর ব্যবহার যদি কেউ একটু ভালোভাবে শিখে রাখে, তাহলেও এই স্পিকিং নিয়ে কোনো সমস্যা হয় না, মডালের জায়গাটা অনেক ভালোভাবে কভার করা যায়। যেমন দেখেন, এই যে ইউজ টু ভার্বের ব্যবহার কিভাবে, এই সব স্লাইড দেওয়া আছে, আমি আপনাদেরও পাঠিয়ে দিব। জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন কত সুন্দর করে নিতে পারছেন প্রত্যেকটা বিষয়। দেখেন এখানে কি বলছে, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বোঝায়। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে, যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্স গুলো, এই যে বাক্যগুলো, এগুলো আপনি কিন্তু কোনো টেন্স দিয়ে ওইভাবে করতে পারবেন না। এই যে সে কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, এগুলো যদি অ্যাকচুয়াল মিনিং আপনি প্রকাশ করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই ইউজ টু ভার্বের ব্যবহার ভালোভাবে জানতে হবে। এই জন্য বলছি যে এগুলো যদি একবার শিখে রাখেন, এই এই সব কিছু আমার লেখা, এই যে বইটা, এই বইটার ভিতরে ইন ডিটেলসে দেওয়া আছে প্রত্যেকটা মডেলের ব্যবহার। এই যে বইটা দেখছেন না, স্পিক ইংলিশ উইথ সোনাম, আজকে অনেকগুলো বইয়ের ডেলিভারি চলে গেছে। আজকে বইগুলো এই রাতেই নিয়ে গেছে, আপনাদের এই যে ক্লাস শুরু করছিলাম যখন, তখনই কল আসছিল। এই দেখেন, আপনারা তো অর্ডার করছেন। এই যে ইউজ টু ভার্ব দেখাচ্ছি, এই প্রত্যেকটা মডেল ভার্ব এই বইয়ের ভিতরে আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। দেখেন এই যে চ্যাপ্টার
19-এ ইউজ টু ভার্বের ব্যবহার দেখছেন, চ্যাপ্টার 18-এ শুড এবং উডের ব্যবহার, চ্যাপ্টার 17-এ মে মাইট মাস্টের ব্যবহার, চ্যাপ্টার 16-এ ক্যান এবং কুডের ব্যবহার, আবার চ্যাপ্টার 21 এখানে অ্যাম টু, ইজ টু, আর টু এগুলো সেমি মডাল ভার্ব, চ্যাপ্টার 22 সাপোজ টু এর ব্যবহার, চ্যাপ্টার 23, 4 এগুলো সব মডেল দিয়ে করা, এই 24 পর্যন্ত সব মডেল ভার্বের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এই যে 16 থেকে 24 এই মডেল ভার্ব যার জানা থাকবে, বিশ্বাস করেন এত সহজে সে সেন্টেন্স তৈরি করতে পারবে, স্পোকেনটা শিখতে পারবে, ইভেন রাইটিং এও সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে। সে নিজেও ইমাজিন করতে পারবে না যে মডেল শেখার পর ল্যাঙ্গুয়েজটা কত সহজ হয়ে যায়, কত ইজি হয়ে যায়। কারণ শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সব ভাব, মনের সব কথা, সবকিছু প্রকাশ করতে পারি না, ডেভেলপ করতে পারি না। এই জন্যই এই মডেল শিখতে হয়। তাহলে দেখেন এখানে সেন্টেন্স গুলো কিভাবে দেওয়া আছে এই ভার্বের ব্যবহার করে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হিয়ার ইউ ক্যান সি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। সাবজেক্ট মনিরা, ইউজ টুটা আমার ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, আর রিড এটা আমার মেইনলি ভার্ব বা মেইন ভার্ব। সো অতীতে কেউ কিছু করতো এটা বোঝানোর জন্য ইউজ টু এর পরে মেইন ভার্বের বেস ফর্মটা আমরা বসাচ্ছি। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। তাহলে অতীতে কেউ কিছু করতো, এটা যখনই প্রকাশ করবেন ইউজ টু এর পরে মেইন ভার্বের বেস ফর্মটাকে আপনি ব্যবহার করবেন বা বসাবেন। এরপরে কি আছে দেখেন, আপনি যখন এগুলোকে নেগেটিভ করবেন, যেহেতু এটা মডেলের মধ্যে বলছি, তো ইউজ নট টু এটা ব্যবহার করতে পারেন, অথবা পাস্ট এই সেন্টেন্সগুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলো যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় ডিডের ব্যবহার করে আপনি এগুলোকে সেভাবে করতে পারেন। যেমন দেখেন কিভাবে নেগেটিভ করতেছে, আই ডিডেন্ট ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম না। মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক, মনি গান শুনতো না। হ্যাঁ, এর অনেকগুলো ফাংশন আছে, আমি দেখাবো আপনাদেরকে। দেখেন যখন কোশ্চেন করছে তখন কি হচ্ছে, জাস্ট ডিডটা সাবজেক্টের আগে আসছে। সেটা কিভাবে, তুমি কি নদীতে সাঁতার কাটতে, ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। মানে কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখছেন। এগুলো কিন্তু বাংলাতে আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে, বিভিন্ন কনভারসেশনে হরহামেশা ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণেই আমরা ইংলিশে দুর্বল, ইংলিশে কথা বলতে পারি না। ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং, নীলু কি সকালে ঘুমাতো। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। এবার দেখেন অতীত থেকে শুরু করে এতক্ষণ তো দেখলাম অতীতে কেউ কিছু করতো, অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কারো কোনো কাজ করা অভ্যাস আছে বোঝাতে অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার না ওইটাই থাকে, জাস্ট ভিতরে ইউজ টু নামক ফ্রেজাল ভার্বটাকে যুক্ত করে দেওয়া। সেটা কেমন দেখেন, এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ রিডিং দ্য হোলি কোরআন, এরকম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভিতরে জাস্ট ইউজ টু, অর্থাৎ হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। ওই অভ্যস্ত কথাটার জন্য ইউজ টুটা আমাকে নিয়ে আসতে হয়েছে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। আপনি যখন নেগেটিভ করবেন, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তার সাথে নট বসাতে পারেন। যেমন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখেন, লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজেন্ট ইউজ টু ইট রাইস। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আমার কিন্তু হয়ে থাকে। আপনি যখন ইন্টারোগেটিভ করবেন জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত। ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত। আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত। আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। সেইভাবে এটা হয়ে থাকে। আবার
আরেকটা সেন্টেন্স দেখেন, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এখানে উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে। এখানে উইল গেট বলতে উইল বি, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এইরকমই স্ট্রাকচার, জাস্ট ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত করা। এটা কোন সেন্সে বসে? মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে গেছেন, আপনার নদীতে বা পুকুরে গোসল করার অভ্যাস নেই, আপনার দাদা বাড়ি বা নানার বাড়ি আপনি গেছেন, তো তারা বলছে যে তুমি গোসল করতে যাও, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে একটা কাজে অভ্যাস হয়ে যাওয়া, এই জায়গাটাতে উইল বি ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই মিন বি এর পরিবর্তে গেটটাকেও ব্যবহার করা যায়, অর্থাৎ এই গেটের পরিবর্তে বি এর ব্যবহার করা যায়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে জাস্ট ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত করা। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির সাহেব খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ, ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। সো এইভাবে এই ইউজ টু ভার্বের ব্যবহারটা কিন্তু করা যেতে পারে। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। দেখছেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স। তো এগুলো আমাদের শিখতে হবে, এগুলো আমাদের চর্চা করতে হবে, তাহলেই এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রফেশনালি শিখতে পারবো। যে কথাটা বারবার বলি, আমি তো নির্দিষ্ট একটা সার্কেল আপনাকে দিয়ে দিচ্ছি যে ঠিক এতটুকুই দরকার, এর বাইরে আর কিছু না, বাট সেইটা যদি আপনি প্রফেশনালি না পড়েন, না শেখেন, তাহলে কিভাবে ডেভেলপ করবেন? এবার আমি আপনাদের সঙ্গে একটু সেমি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো। এই সেমি মডাল মূলত কি? দেখেন, আমি একটু যদি সেমি মডাল ভার্বের কাছে আসি বা সেটা নিয়ে যদি একটু কথা বলি, আপনাদের বুঝতে সহজ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই সেমি মডাল এর আরেক নাম হচ্ছে আপনার সুডো মডাল। বলেন তো কি বললাম? সুডো মডাল। এটা মূলত ফ্রেজাল ভার্ব, বাট মডালের কাজ করে। জিনিসটা কেমন আমি একটু বুঝিয়ে বলি আপনাকে, বিষয়টা মূলত কি। দেখেন, এখানে বলছে ইউজ অফ এম টু ইজ টু আর টু, মানে এগুলোকে সেমি মডাল অক্সিলারি ভার্ব কেন বলছি জানেন? এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, মানে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডেলের মতো। অর্থাৎ ওই প্রাইমারি অক্সিলারি যেগুলো অ্যাম ইজ আর, ওদের পরে টু নামক একটা শব্দ যুক্ত করে, যেটার মাধ্যমে ফ্রেজাল ভার্বটা তৈরি হচ্ছে, এম টু, ইজ টু, আর টু। অর্থাৎ চেহারা প্রাইমারির মতো হলেও এরা কাজ করে আবার মডেলের মতো। মানে মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম থাকে, কোনো বাক্যে যদি আমি এগুলো লিখি, এদের পরে মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, বাট এদের সেন্সটা বুঝতে হবে। এই এম টু ইজ টু আর টু ঠিক কোন টাইমে আমি ব্যবহার করব। দেখেন কি বলছে, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। যেমন মুক্তাকে প্রথম রান্না করতে হয়, করতে হয় মানে কি, সেন্সটা কেমন? আমি যদি বলি মুক্তা রান্না করে, মুক্তা কুকস রাইস ডেইলি, প্রেজেন্ট ইনডিফিনিট, বাট করতে হয়, অর্থাৎ এটা কোন সিচুয়েশনে ব্যবহৃত হয় জানেন? এমন কোনো কাজ যে কাজটা আপনার করতে ইচ্ছা করছে না, হ্যাঁ, কিন্তু দায়িত্বের বা কর্তব্যের খাতিরে ওই কাজটা করা লাগে, করার প্রয়োজন হয়, তখন আপনি এই এম টু ইজ টু আর টু এর ব্যবহার করতে পারেন। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের অধ্যয়ন করতে হয় মানে করা লাগে, করার প্রয়োজন হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। যখন আপনি নেগেটিভ করবেন, অ্যাম ইজ আর কে অ্যামিজ আর এর সাথে নট বসাবেন। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও, আই এম নট টু টেক আ ক্লাস নাও। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? সো এইভাবে এই মডাল ভার্বগুলোর ব্যবহার মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। সো এখানে আরো ডিটেলসে এদিক ওদিক করে দেওয়া আছে। এছাড়া আরেকটা ভার্ব আছে ওয়াজ টু ওয়্যার টু, মানে এম টু ইজ টু আর টু এর মানে কাউকে কোনো কাজ করতে হয়, আর এই ওয়াজ টু ওয়্যার টু মানে করতে হতো। বলেন তো কি বললাম? করতে হতো। যেমন
আমাকে রান্না করতে হতো। এর সিচুয়েশনটা কেমন, সেন্সটা কেমন, আগে এইটা বোঝেন। মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতেন। তো হঠাৎ করে একটা লটারি জিতে আপনি বড়লোক হয়ে গেছেন। তো আপনি অতীতের দিনগুলোকে আপনি স্মরণ করছেন। আপনি বলছেন যে আগে মানুষের বাড়িতে কাজ করতে হতো, রান্না করতে হতো, এই যে করা লাগতো, ইচ্ছা না থাকলেও করতে হতো। এটা বলার জন্য কিন্তু আমরা এই ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহার করতে পারি। এম টু ইস টু আর টু মানে কি, করতে হয়। ওয়াজ টু আর টু, করতে হতো। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। এখানে রূপা ওয়াজ টু গো টু স্কুল হবে, ইজ না, এটা ওয়াজ হবে। হ্যাঁ, তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস। তাদেরকে মাঠে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস ফিল্ড, প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। সো এইভাবে ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহারটা কিন্তু আমাদের এখানে হয়ে থাকে। অর্থাৎ এম টু ইস টু আর টু মানে কাউকে কোনো কাজ করতে হয়, ওয়াজ টু আর টু মানে করতে হতো। ওয়াজ টু আর টু মানে কি বললাম, করতে হতো। এইবার দেখেন এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। এটা মূলত কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। দেখেন, এম সাপোজ টু, আর সাপোজ টু, ইজ সাপোজ টু, এর অর্থ হচ্ছে সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করার কথা। ওয়াজ ওয়্যার সাপোজ টু মানে করার কথা ছিল। সেন্সটা বুঝে যান। এরপরে আমি একটা কনভারসেশন দেখাবো আপনাদের, দেখেন। আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। তো খুবই সিম্পল। এভাবে যদি আপনারা একটু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেন, মডেলের ভিতর ঠিক কি আছে, সেমি মডেলটা মূলত কি, যদি একবার বুঝে প্র্যাকটিস করতে পারেন, দেখেন ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। এটা খুবই সহজ, কেউ আপনাকে আটকে রাখতে পারবেন, আপনি খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। এটা করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। এরপর দেখেন, তাহলে এগুলো দিয়ে আবার কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায় সেটাও এখানে লেখা আছে। এই যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দেখলেই বুঝতে পারবেন। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। এরপর ওয়াজ টু, আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। তাহলে কারো কোনো কাজ করার কথা ছিল, ওয়াজ ওয়ার সাপোজ টু। এছাড়া এখানে যে মডাল ভার্ব গুলো আছে আমি আরেকটু দেখাই দিই, দেখেন এটা আমি কেন দেখাই যাচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন তাদেরকে আমি এরকম একসাথে সব দেখাবো না, আমি ভেঙে 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 প্রত্যেকটা বিষয় পড়াবো। বাট এইখানে এটা কেন দেখাচ্ছি, এর মেইন রিজনটা হচ্ছে আপনারা যারা নিজের মতো করে শিখবেন, এই বিষয়গুলোর উপরে যাতে আপনি ফোকাস করেন। শুধু ক্যান কুড মে মাইট পড়ে চলে যায়েন না। এই সেমি মডাল অক্সিলারিটা কি, এর ভিতরে কি আছে, এই ভার্বগুলো ঠিক কোন ধরনের মিনিং দেয়, এগুলো একটু বোঝেন, তাহলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত কাভার করতে পারবেন। দেখেন এখানে আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কাউকে কোনো একটা কাজ করতে হবে, হ্যাভ টু এবং হ্যাজ টু। আর হ্যাড টু মানে করতে হয়েছিল, যেমন দেখেন ইউ হ্যাভ টু, এরপরে মেইন ভার্ব, প্র্যাকটিস ইংলিশ এভরিডে। বাংলাটা কি, তোমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। যদি আপনি নেগেটিভ করেন, আমরা অনেকে হ্যাভ নট টু বলি, বাট ডু নট এর ব্যবহার করলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস, এরকম বলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি ইংরেজি অনুশীলন করতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি ইংরেজি অনুশীলন করতে হবে না। হ্যাঁ, ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কখন অনুশীলন করতে হবে। ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কেন অনুশীলন করতে হবে। তাহলে এগুলোর অর্থ আপনি বের করেন তো। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। হ্যাজ নট বলা যায়, অথবা ডাজ ব্যবহার করলে হ্যাজ আর থাকে না, এটা হ্যাভ হয়ে যায়। এটা কেন হয়, এর একটা রিজন আছে, আমি দেখাবো।
ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কখন লন্ডনে যেতে হবে? সো এইভাবে এই প্র্যাকটিস গুলো কমপ্লিট করতে হবে, এগুলো আমাদের একটু পড়তে হবে। হ্যাড টু মানে করতে হয়েছিল, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন আপনি নেগেটিভ করবেন ডিডের ব্যবহার করবেন, আর ডিড ব্যবহার করলে হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, আর কিছু না। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? সো এইভাবে আপনারা এই সেন্টেন্স গুলো একটু পড়বেন, একটু করবেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এই মডেল সেমি মডেলের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি আপনাদের একসঙ্গে কয়েকটা সেন্টেন্স লিখে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন এই যে 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, কিভাবে সেন্টেন্স গুলো হয়। দেখেন, আচ্ছা এটা আমি আমার বই থেকে দেখাই, তাহলে অত লেখা লাগবে না। হ্যার ইউ ক্যান সি, আমার এই বইয়ের 29 নাম্বার বা 30 নাম্বার চ্যাপ্টারে এই ধরনের একটা লেসন আছে। আমি যদি একটু সেখানে যাই, আমাকে একটু টাইম দেন, লেসনটা আমি একটু বের করি। চ্যাপ্টার 26, একটা মিনিট আমাকে একটু টাইম দেন, আমি আপনাকে দেখাচ্ছি। মানে এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এটার একটা সামারাইজ এই যে, দেখেন, এই যে চ্যাপ্টার 30, আশা করি আপনারা দেখতে পারছেন কি লেখা আছে। দেখেন যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডেল। যেমন দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি যাব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন না, এই প্রত্যেকটার আবার কিন্তু নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা, কারণ সেন্টেন্স ভাঙা শিখতে হবে, ট্রান্সফর্ম করা শিখতে হবে, যেটা আমি গত ক্লাসে বলছিলাম। তো এইভাবে আস্তে 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 দেখেন, এই যে আই উইল হ্যাভ গান টু স্কুল, এটা ফিউচার পারফেক্ট টেন্স, এখানে আমার এটা শেষ হচ্ছে। এরপরে আবার আই ক্যান গো, আই কুড গো, আই মে গো, আই মাস্ট গো, আই শ্যাল গো, আই শুড গো, আই উড গো, আই নিড টু গো, আই অ্যাম টু গো, হি ইজ টু গো, দে আর টু গো। মানে কি, তাকে যেতে হয় অফিসে, তাদেরকে স্কুলে যেতে হয়। আই ওয়াজ টু গো টু অফিসে, আমাকে অফিসে যেতে হতো। হ্যাঁ, হ্যাভ টু গো টু অফিসে টুডে, আমাকে অফিসে যেতে হবে। দেখছেন এই যে সেন্টেন্স গুলো, মানে প্রত্যেকটা সেন্টেন্সের সাথে, অর্থাৎ 30+ সেন্টেন্সেস একটা পার্টিকুলার ভার্ব দিয়ে, এখানে ভার্বটা কি বলেন তো, গো। এই গো দিয়ে 12টা টেন্সের স্ট্রাকচার মেনটেন করে 12টা সেন্টেন্স করছি। বাট কি বলছি, 12টা সেন্টেন্স আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটা প্রকাশ করার জন্য এর পাশাপাশি মডাল এবং সেমি মডালের ব্যবহার শিখতে হয়। এই জন্য আবার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু দিয়ে আবার বাক্য তৈরি করছি। এরপরে শুধু এই বাক্য তৈরি করলে হবে না, এগুলোরও আবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। তাহলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ভার্বের ফর্ম যদি জানা থাকে, শুধুমাত্র ভার্বের ভোকাবুলারি যদি জানা থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি পারবেন। এই আমার বইটাতে দেখছেন, স্পিক ইংলিশ উইথ সোনাম, কত সহজ এবং সাবলীল ভাষায় এই প্রত্যেকটা বিষয় আমি দিয়েছি, তুলে ধরেছি। তো এইভাবে আপনার মরালটা চর্চা করবেন। আমি এখন আপনাদেরকে একটা স্টোরি দেখাবো, রিডিং স্টোরি, কিভাবে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন এবং দ্রুত এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন। জাস্ট আমাকে 10টা মিনিট টাইম দিবেন। খুব ইফেক্টিভ একটা লেসন, যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। বাট এই মডেল নিয়ে যে কথাগুলো বললাম বা যে কনসেপ্টটা দিলাম, যে মডেল বলতে কি আছে বা আমাদের কোন কোন বিষয়গুলো শেখা লাগবে, বুঝতে পারছেন আপনারা? মানে মডেলকে একটু ডিটেলসে শিখতে হবে, মেইন কথা হচ্ছে এইটা। ঠিক আছে, মডেল ভার্বকে একটু ডিটেলসে শিখতে হবে। বোঝা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে?
আমি এখন একটা কনভারসেশন প্র্যাকটিস দেখাবো, ঠিক আছে? ওকে, কথা পরে, কোশ্চেন পরে নিব, ক্লাস শেষ করতে দিন, তারপর আমি আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে কথা বলবো। তো যে কথাটা বলছি, তাহলে মডাল ভার্বটা আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। এখন আমি একটা কনভারসেশন আপনাদের একটু দেখাবো, সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাদার টাং বা মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা যখনই ইংলিশে কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই, ভেবে দেখেন আমাদের ব্রেনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে সাজিয়ে গুছিয়ে কনভার্ট করে ইংলিশে লেখার চেষ্টা করি। তো কোনো কিছু ব্রেনে বাংলায় আসলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে ইংলিশে লেখা যায় বা বলা যায়, এইটা আমি আপনাদেরকে একটু দেখাবো, একটু বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকে এই জায়গাটার উপরে একটু ফোকাস করেন, একটু মনোযোগ দিন। যে বাংলায় একটা কথা ভাবলে আমরা অনেকেই টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার শিখি, সেন্টেন্স তৈরি করি, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ইনস্ট্যান্টলি একটা কথা ভাবছেন, সেটা ইংলিশে বলতে যাচ্ছেন, আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারেন না, টেন্স গুলিয়ে ফেলছেন, কিসের ভিতর যাবে, কোনটা হতে পারে, এই ধরনের প্রবলেম ফেস করছেন। এইসব প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পারবেন যদি এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো দেখেন। অর্থাৎ এইখানে আমি যে কনভারসেশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো খুবই ইনফর্মাল কনভারসেশন, অর্থাৎ যেগুলো ডে টু ডে লাইফে করে থাকি। ইনফর্মাল মানে কি? যেমন আগে বলি ফর্মালটা কি। যেমন দেখবেন ইন্টারমিডিয়েট বা এসএসসির বইতে বিভিন্ন ডায়লগ থাকে না, যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। এখন রহিম বলছে, হ্যালো রহিমা, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি? ইয়েস, ট্রি গিভস আস shade, shelter, fruits, timber and many things. It also gives us oxygen. এই ধরনের কিছু কনভারসেশন থাকে না, এগুলোকে ফর্মাল কনভারসেশন বলে। বাট এইখানে এই যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এগুলো খুবই খুবই ইনফর্মাল কিছু কনভারসেশন। এবং এই কনভারসেশন গুলো যদি আপনি সলভ করতে পারেন, আপনাদের যে টেন্স, এই টেন্সের প্র্যাকটিক্যাল চর্চাটা হয়ে যাবে। আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা গ্রামার শিখি, বিভিন্ন রুলস শিখি, বাট সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। তো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই কিভাবে করতে হবে, এইটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো সবাই একটু একটু মনোযোগ দেন, একটু এই জায়গাটার উপরে বোঝার চেষ্টা করেন, একটু দেখার চেষ্টা করেন, বা কি বলবো, নেওয়ার চেষ্টা করেন। দেখবেন কত ভালো একটা ডেভেলপমেন্ট আসে। আর এরকম ভাবে অ্যাটলিস্ট 8 থেকে 10টা কনভারসেশন আপনি একটু সলভ করবেন, দেখবেন আপনার ওই গ্রামেটিক্যাল মিস্টেক গুলো আর হচ্ছে না, এবং যে কোনো কিছু ভেবেই আপনি ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে লিখতে পারছেন বা বলতে পারছেন। এটা সম্ভব। যদি এটা করতে পারেন, এটা আমি আমার যে পেইড কোর্সের স্টুডেন্ট গুলো আছে, ওদেরকে আমি এই চর্চাটা বা এই প্র্যাকটিস গুলো ওদেরকে আমি করিয়ে থাকি, ওদেরকে আমি দিয়ে থাকি। তো এটা আমি আপনাদেরকেও সাজেস্ট করব বা আপনাদেরকে আমি করতে বলছি। কেন আমি আপনাদেরকে এটা করতে বলছি, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা সেন্টেন্স আপনি অ্যানালাইসিস করতে যান, আপনি প্রবলেম ফেস করবেন। দেখেন বাংলা থেকে ইংলিশে করাটা অনেকটা টাফ। আমি যদি ইংলিশ সেন্টেন্স পড়তে বলি, ইংলিশ থেকে বাংলা করা সহজ, বাট বাংলা থেকে ইংলিশ করতে গেলে অনেকেই সেটা পারে না, অনেকে বিভিন্নভাবে কনফিউশন ফেস করে। তো এইটা আর হবে না। আজকের পর থেকে আপনারা যে কোনো কিছু বাংলায় ভাবলেই সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। তার জন্য যেটা দরকার, সেটা আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো মনোযোগ দিয়ে দেখেন, নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখানে একটা বাক্য আছে, বাক্যটা কি লেখা আছে দেখেন। মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন? কে বলছে? মা বলছে। কাকে বলছে? তার ছেলেকে বলছে। এখন আপনারা বলেন তো, এই যে বাংলা বাক্যটা, এটা কোন টেন্সে লেখা আছে? বাংলা দেখে আপনারা টেন্স ধরতে পারেন এটা ঠিক কোন টেন্সে লেখা। আজ তুমি এত সকালে উঠলে কেন? আচ্ছা, একটা মিনিট আমাকে একটু টাইম দেন, আমি আসতেছি। জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, তো বোঝার চেষ্টা করেন। মা ছেলেকে বলছে, মাদার অ্যান্ড সান দুইজনের ভিতর কনভারসেশন, আজ তুমি এত সকালে উঠলে কেন? তো এই যে বাক্যটা আপনারা এখানে দেখছেন, এই বাক্যটা দেখে কি আপনারা টেন্স আইডেন্টিফাই করতে পারবেন? বা ইজ দের এনিওয়ান হু ক্যান সে দ্যাট, কেউ বলতে পারবেন এটা কোন টেন্সে লেখা আছে? আজ তুমি এত সকালে উঠলে কেন? দেখেন, একজন একজন বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, একজন বলছেন প্রেজেন্ট পারফেক্ট, এরকম ভাবে আপনারা বলছেন।
বাট এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটও না, প্রেজেন্ট পারফেক্টও না। প্রেজেন্ট ইনডিফিনিট আপনারা কেন বলছেন? এই যে আজ লেখা আছে এইটা দেখে, তাই না? কিন্তু না, প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? যেটা হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক, রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে থাকে। বাংলাটা যদি এরকম থাকতো যে তুমি কেন প্রতিদিন এত সকালে ওঠো, তুমি কেন প্রতিদিন এত সকালে ওঠো, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এটা তো উঠলে কেন, কাজটা তো শেষ হয়ে গেছে। এখন বলছেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হতো যদি এরকম একটা বাংলা থাকতো, তুমি কেন এত সকালে উঠেছো, তুমি কেন উঠেছো, স থাকে, কিন্তু উঠলে কেন। এটা পাস্ট ইনডিফিনিট, নট প্রেজেন্ট পারফেক্ট। এখন পাস্ট ইনডিফিনিট কেন বলছি, কথাটা বোঝেন। এখানে ছেলে ঘুম থেকে উঠছে, মা সেটা বলছে যে তুমি এত সকালে উঠলে কেন। সিচুয়েশন অনুযায়ী কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টই হওয়ার কথা। কিন্তু আমি পাস্ট ইনডিফিনিট কেন বলছি জানেন? দেখেন, যদি রিসেন্ট কোনো কাজেও, মানে রিসেন্ট একটা কাজ হয়ে গেছে, কিন্তু টাইমের যদি মেনশন করা থাকে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি যদি বলি, দেখেন, সে মারা গিয়েছে, সে মারা গিয়েছে, এই বাক্যটা ইংলিশে এরকম হয় যে হি হ্যাজ ডায়েড। কথাটা বোঝেন, হি হ্যাজ ডায়েড। কিন্তু আমি যদি বলি সে আজ সকালে মারা গিয়েছে, বাংলা কিন্তু বলছি মারা গিয়েছে, কিন্তু ওই যে আজ সকাল, এটা নিয়ে আসলাম না, এটা কিন্তু একটা টাইম আমি নিয়ে চলে আসছি, তখন আর প্রেজেন্ট পারফেক্ট এটা লেখা যায় না। বাংলায় সে মারা গিয়েছে বললেও আমার ইংলিশ এরকম লিখতে হবে, হি ডাইড ইন দ্য মর্নিং টুডে। হি ডাইড ইন দ্য মর্নিং টুডে, সে আজ সকালে মারা গিয়েছে। অর্থাৎ অতীতের কোনো কাজ, অতীতে একটা কাজ অনেক আগে হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন নেই, তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আর এমন কোনো কাজ যেটা রিসেন্টলি হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাট রিসেন্ট কাজে যদি সার্টেন কোনো টাইমের মেনশন করা থাকে, সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তাহলে আজ তুমি এত সকালে উঠলে কেন, এটা যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করি, এটা ইংলিশে কেমন হয়? দেখেন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই মানে কেন, এরপরে পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, ডিড। এরপরে সাবজেক্ট হোয়াই ডিড ইউ, এরপরে মেইন ভার্ব গেট আপ মানে ওঠা, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। এতটুকু লিখলেই এনাফ। কি বললাম বলেন তো? হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। অর্থাৎ এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, এই প্র্যাকটিসটা ইনস্ট্যান্টলি কতজন করতে পারে, বা এই প্র্যাকটিসটা কতজনের আছে? এটা আমাদের নেই। এটা আমাদের থাকে না বলেই আমরা বারবার ব্যর্থ হই, ইংলিশটা চর্চা করি না। আমরা রুলস এবং স্ট্রাকচার শিখে বসে থাকি, প্র্যাকটিক্যালি সিচুয়েশন অনুযায়ী আমরা ব্যবহার করি না। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই যদি না করতে পারি, প্র্যাকটিক্যালি যদি ব্যবহার না করতে পারি, তাহলে আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখবেন? তাহলে আমি যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতাম, তাহলে সেন্টেন্সটা কেমন হতো? হয় হ্যাভ ইউ, হয় হ্যাভ ইউ গট আপ, এরকম হতো। হয় হ্যাভ ইউ গট আপ, তারপরে সো আর্লি টুডে যেটা আছে এটা, এরকম হতো। আবার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, বাংলাটা এরকম যদি থাকতো, তুমি কেন এত সকালে ওঠো, তখন এরকম হতো, হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি টুডে, হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি টুডে। বুঝতে পারছেন? এরকম হয়। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। কেউ বলতে পারেন এটা কোন টেন্স বা এটা কোন স্ট্রাকচারে হবে? মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কে বলছে? ছেলে বলছে। আপনাকে বলতে পারবেন এটা কিসে হবে, এই সেন্টেন্সটা কিভাবে হবে? স্যার এখানে তো মডাল ইউজ হবে, হ্যাভ টু ইউজ করতে পারে, হ্যাভ টু না, এটা 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 ফিউচার টেন্স না। দেখেন, অনেকেই বলবেন এটা ফিউচার। ফিউচার তখনই হতো যদি এরকম লেখা থাকতো, আমি পরীক্ষা দিব বা আমি পরীক্ষা দিতে যাব, কিন্তু এখানে যেতে হবে লেখা। আমি আপনাদেরকে একটু আগে কি দেখালাম, এতক্ষণ যেটা পড়ালাম, আমি বলছি না যে শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি আমাকে মডাল এবং সেমি মডালের ব্যবহার শিখতে হবে। এই সেন্টেন্সটা এরকম হবে যে টুডে মাদার, হ্যাঁ জাস্ট মা আজ আমাকে পরীক্ষা দিতে হবে, তাহলে আই হ্যাভ টু, এটা হ্যাভ টু, কোনো কিছু করতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে করতে হয় এটা। আই হ্যাভ টু গো টু, হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ এখানে উইলের ব্যবহার না, হ্যাভ টু এর ব্যবহার করতে হবে, কোনো কিছু করতে হবে, যেতে হবে। মা বলছে তুমি কখন যাবে, এটা আবার ফিউচার টেন্স। টেন্স ধরা শেখেন। ওয়েন, ডাব্লিউ এইচ ওয়ার্ড আগে বসান, এরপর অক্সিলারি ভার্ব, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে,
টেন্সের পরিবর্তন করতে পারেন? আমি যদি বলি তুমি কখন যাচ্ছ, ইংলিশ কি হবে? তুমি কখন যাচ্ছ? ওয়েন আর ইউ গোয়িং? ওয়েন আর ইউ গোয়িং? ওয়েন আর ইউ গোয়িং? তুমি কখন গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো? তুমি কখন যাও? ওয়েন ডু ইউ গো? তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো? এই ট্রান্সফর্ম করাটা শিখতে হবে, টাইমের পরিবর্তনটা শিখতে হবে। ছেলে কি বলছে? নটায় তুমি কি রান্না করেছো? বলে অ্যাট 9 p.m. সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। তো তুমি কি রান্না করেছো? করেছো, করেছো, গিয়েছো, থেকেছো, এরকম থাকলে, করেছো, গিয়েছো, থেকেছো, এরকম থাকলে সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। দিয়েছে, নিয়েছে, পড়েছে, এগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে তুমি কি রান্না করেছো, তাহলে আমার ইংলিশে কি হবে? হোয়াট হ্যাভ ইউ কুক? হোয়াট হ্যাভ ইউ কুক? তুমি কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুকড? দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলতাম তুমি কি রান্না করেছিলে, যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, তুমি কি রান্না করেছিলে, তখন ইংলিশটা কি হতো? হোয়াট ডিড ইউ কুক? ডিড ইউ কুক? আর কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুক? তুমি কি রান্না করো? হোয়াট ডু ইউ কুক? তুমি কি রান্না করবে? হোয়াট উইল ইউ কুক? তুমি কি রান্না করতেছো? হোয়াট আর ইউ কুকিং? হোয়াট আর ইউ কুকিং? তুমি কি রান্না করতেছিলে? হোয়াট ওয়ার ইউ কুকিং? তুমি কি রান্না করতে থাকবে? হোয়াট উইল ইউ বি কুকিং? সো এই যে টাইমের পরিবর্তন, একটা কথা ভেবে ইনস্ট্যান্টলি ব্রেনে চলে আসতেছে, এইটা নিয়ে আসতে হবে আমাকে। আর এটা নিয়ে আসার জন্য জাস্ট প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা কঠিন না। একবার একটা কনভারসেশন আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, যে সেন্টেন্সটা বাংলা লেখা আছে সেটা ইংলিশে ট্রান্সলেট করছেন, ভালো কথা, কিন্তু ওইখানেই রেখে দিবেন না। ওইটাকে আপনি যদি অন্য টাইমে নিতেন, অন্য টেন্সে নিতেন, সেটা কেমন অর্থ দিত বা ইংলিশটাও কেমন দাঁড়াতো, সেটাও আপনি একটু ভাবার চেষ্টা করেন, এই যেটা আমি মুখে বলতেছি। তাহলে কি হয়, একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারলে ল্যাঙ্গুয়েজটা অনেক দ্রুত শেখা যায়। দ্যাট ইজ দ্য থিংস। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? তাহলে ইংলিশ কি হবে? আই হ্যাভ নট, প্রেজেন্ট পারফেক্টের আবার নেগেটিভ, আই হ্যাভ নট কুকড এনিথিং। আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভ নট কুকড এনিথিং। তুমি কি খাবে? তাহলে ইংলিশ কি হবে? হোয়াট উইল ইউ ইট? হোয়াট উইল ইউ ইট? প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট এটা। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা কর। এখানে দুটো ক্লজ আছে। দুটো ক্লাস মানে আলাদা দুইটা সাবজেক্ট, আলাদা দুইটা ভার্ব। একটা কথা বলি, আপনি যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, একদম যেটাই বাংলা আছে ওইটাই যে করতে হবে এরকম না। জাস্ট নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করেন, মিনিংটা যাতে ভালো থাকে। আপনি একটা কথাকে বিভিন্ন ওয়েতে বলতে পারেন প্রাফেস করে, বাট সঠিক টেন্সটা যেন আপনি মেনটেন করতে পারেন। যেমন দেখেন, এটাকে আপনি এইভাবে বলতে পারেন যে প্লিজ, ওই চলে গেল, সরি, এটাকে আপনি এইভাবে করতে পারেন যে প্লিজ ডু ইট, ওটা করো, প্লিজ ডু ইট। হোয়াট ক্যান বি, হোয়াট ক্যান বি প্রিপেয়ার ফাস্ট বা কুইকলি, যেটা তাড়াতাড়ি তৈরি হতে পারে, যেটা তাড়াতাড়ি তৈরি হতে পারে, সেটা তুমি করো। বুঝছেন কি বলছি? প্লিজ ডু ইট হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, বাট ক্যান ইউ প্রিপেয়ার কুইকলি, যেটা তুমি তাড়াতাড়ি করতে পারো, এরকম আপনি বলতে পারেন। তো মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা আর ব্রেড? ছেলে বলছে না, ওটা খেতে ইচ্ছা করছে না। কোনো কিছু খেতে ইচ্ছা না করা, এখানে কিসের ব্যবহার হয় জানেন? ফিল লাইক ভার্বের ব্যবহার হয়। এ দেখেন, এটাও আমার লেখা, এই যে বইটা আছে না, এই যে এই বইয়ের চ্যাপ্টার 31-এ আমি 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার দিয়েছি, এর সাথে বাংলা এক্সাম্পল প্লাস ইংলিশ এক্সাম্পল। এটার দেখেন এই যে 3 নম্বর রুলস আছে, ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। দেখছেন, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। এখানে কিন্তু মেইন ভার্ব আমার এই ফিল। এই যে ইটিংটা দেখছেন, এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, জাস্ট একটা জেরান্ড অ্যাজ আ পার্ট অফ স্পিচ, একটা নাউন। এটা কিন্তু আমার মেইন কোনো ভার্ব না। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তার মানে দেখছেন ডোন্ট দিয়ে করা, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স। ডু ইউ ফিল লাইক ইটিং, অর্থাৎ তোমার কি খেতে ইচ্ছা করছে? দেখছেন? তো এইভাবে এই সেন্টেন্সগুলো এখানে আমার দেওয়া আছে। তো এই যে ওটা খেতে ইচ্ছা করছে না, তাহলে আপনি এটা কি বলতে পারেন? আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট, ডু নট, আই ডোন্ট ফিল লাইক টু ইট ইট, অর্থাৎ ওটা খেতে ইচ্ছা করছে না, অর টু ইট দ্যাট।
হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, আই ডোন্ট ফিল লাইক টু ইট দ্যাট। আমার ওটা খেতে ইচ্ছা করছে না। কি বলছে, পরোটা খাবে কি না, ওটা খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক টু ইট দ্যাট, এরকম আপনি বলতে পারেন। বা আই ডোন্ট ফিল লাইক ইটিং দ্যাট, এরকমও বলতে পারেন। টু প্লাস বিয়ন ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি। মা বলছে দইও রয়েছে, তাহলে দই ইংরেজি কি? আমরা ইয়োগার্ট বা কার্ড বলতে পারি। সো ইউ ক্যান সে দ্যাট ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো, তাহলে ইংলিশে কি হতে পারে? নো মাদার, মেক সাম কারি। মা বলছে কি তরকারি তুমি বলো, তাহলে এটা ইংলিশে কিভাবে বলতে পারেন? যে প্লিজ টেল মি, প্লিজ টেল মি দ্যাট হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক। অর্থাৎ এই যে কি তরকারি তুমি বলো, এই কথাটা জাস্ট আপনি যদি একটু সুন্দরভাবে গুছিয়ে লেখেন, তাহলে কিন্তু এরকম একটা লেখা আপনার দাঁড়াবে যে প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো কোন ধরনের তরকারি আমি রান্না করব। হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক, হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি? স্পিনাস, তাই না? তো স্পিনাস উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে, আর কিছু? ওকে, এনিথিং এলস? ছেলে কি বলছে দেখেন, কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? পেতে পারা, ক্যান এর ব্যবহার, এখানে মডেলের ব্যবহার। ক্যান আই হ্যাভ, হ্যাভ অথবা গেটের, হ্যাভের মানেও পাওয়া, গেটের মানেও পাওয়া। এখানে সেই দ্যাট ক্যান আই হ্যাভ আর ক্যান আই গেট সাম সুইট ডিশ টু টু ও, কোনো মিষ্টি জিনিস ও কি পেতে পারি? বোঝার চেষ্টা করেন। আরে ভাষা শিখবেন, ল্যাঙ্গুয়েজ শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন, আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন। ইংলিশ কঠিন কেন হবে? আমি যাদেরকে শেখাই, আমি কিন্তু গ্রামার শেখাই, রুলস রেগুলেশন শেখাই, বাট সেগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি কনভারসেশনে, স্পিকিং এ বা রাইটিং এ অ্যাপ্লাই করতে হয়, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেই। যারা আমার আগের ক্লাসগুলো পড়েছেন ধারাবাহিকভাবে, তারা প্রত্যেকটা ক্লাস দেখছেন এবং জানেন আমি কিভাবে দেখাই। তো এটা প্র্যাকটিক্যালি শিখতে পারলে কঠিন না। আপনি যত ইলিটারেট হন, যত দুর্বল হন, যত অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, আমি শেখাই দিব আপনাকে। যদি আপনার মনে হয়, আপনার একটা স্বপ্ন যে আপনি ইংরেজি শিখতে চান, আপনার একটা ড্রিম, আপনি ইংলিশে একটু কথা বলতে চান, এটা খুবই সহজ। আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট টেকনিক এবং প্র্যাকটিসের অভাবে, প্র্যাকটিস করি না বলে, কারেক্ট টেকনিক গুলো ফলো করি না বলে। মা মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? উইল ইউ ইট ক্যারট হালুয়া অর ক্যারট ডেজার্ট, ইউ ক্যান সে দ্যাট। ছেলে বলছে না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক পায়েস উইল বি রেডি সুন, অর ইউ ক্যান সে দ্যাট ডেজার্ট উইল বি রেডি সুন। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দেয়ার ইজ লিটল মিল্ক। ছেলে বলছে বাট তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ইংলিশ কি? এই যে বাংলা ভাবলেই যেন সেটাকে ইংলিশে আপনি ট্রান্সলেট করতে পারেন। দেন আই উইল ইট ইয়োগার্ট উইথ সুগার, আই উইল ইট ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে। ইংলিশ কি? ইটস গেটিং লেট, ইটস গেটিং লেট। আগে গোসল করে নাও, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু প্রথমে আমার জুতো পালিশ করতে হবে। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? দেখেন, বাট ফার্স্টলি, firstly, I have to polish my shoes. But firstly, I have to polish my shoes. এবার দেখেন, বোঝার চেষ্টা করেন এই জায়গাটা কি বলছে, বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ। এবার মা বলছে তুমি গতকাল করনি। কেউ বলতে পারেন এই বাক্যটার ইংরেজি কি? জাস্ট তিনটা ওয়ার্ডের একটা বাক্য, এইটাই কতজন পারে না? তুমি গতকাল করনি। আপনারা যে কোনো একজন বলেন তো যে এই যে বাক্যটা, এটা ইংলিশে কি হবে? তুমি গতকাল করনি, এটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? Didn't you do it yesterday? Why didn't you do it yesterday? না, Why এখানে didn't এখানে এখানে হোয়াই কেন আসবে? এখানে তো কোনো ডাবল ইউএস করছেন না। আমি তো এটা বলিনি তুমি গতকাল কেন করনি, সেটা কি বলছি? মনে করেন আপনার ফ্যামিলিতে 5 জন লোক আছে, আপনি ডিনার কমপ্লিট করে ফেলছেন, আপনার মতো আগে খেয়ে ফেলছেন। এখন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা খায়নি, তো আপনি জানেন না যে সে খেয়েছে কিনা। তো আপনি তাকে বলছেন যে তুমি ভাত খাওনি, এরকম বলি না আমরা? তুমি স্কুলে যাওনি, তুমি আজ বই পড়োনি। তো এখানে হয় কেন আসবে? হয়নি। তাহলে এই বাক্যটা কিভাবে হয় দেখেন, আমি যদি বলি যে তুমি করেছিলে, ইংলিশ কি? তুমি এটা করেছিলে। দেখেন, ইউ, কালারটা হোয়াইট, ওকে, তুমি এটা করেছিলে, ইউ ডিড ইট, ইউ ডিড ইট। এখন আমি যদি বলি তুমি করনি, ইউ
ডিডেন্ট, এই যে ডিডেন্টটা লিখলাম, এই ডিডেন্ট কিন্তু উপরের ডিড না, এটা কিন্তু আমি বাইরে থেকে আনছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড নিয়ে আসতে হবে, এটা নিয়ম, সেই ডিড। আর এই উপরের যে ডিড, এটা কিন্তু মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ইউ ডিডেন্ট ডু ইট, তুমি এটা করোনি। তাহলে তুমি কি এটা করেছিলে, ইংলিশ কি হবে? ডিড ইউ ডু ইট? তুমি কি এটা করেছিলে? ডিড ইউ ডু ইট? তুমি কি এটা করোনি? তখন কি হবে? ডিডেন্ট ইউ ডু ইট? ডিডেন্ট ইউ ডু ইট? তুমি কি এটা করোনি? ডিডেন্ট ইউ ডু ইট? তাহলে তুমি গতকাল করোনি, তাহলে এটা ইংলিশ কি? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, অর্থাৎ এটা পাস্ট ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলেন তো কি বললাম? পাস্ট ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে তুমি গতকাল করোনি, ইংলিশটা কি? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে? হ্যাঁ, না মনে ছিল না, নো আই ফরগট ইট অর আই ডিডেন্ট রিমেম্বার। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে ইংলিশ কি? টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইংলিশ কি? ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ছেলে বলছে না মা, আমাকে অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। তাহলে হবে কি হবে? আই হ্যাভ টু মিট, আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। ঠিক আছে, তাড়াতাড়ি করো, ওকে হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি, ইংলিশ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? আই এম গোয়িং টু দ্য কিচেন, আই এম গোয়িং টু দ্য কিচেন। ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, আই হ্যাভ কমপ্লিটেড মাই শাওয়ার, প্লিজ গিভ মি ফুড। খাবার দিয়ে যাও, বলতে পারেন না? প্লিজ গিভ মি ফুড। মা কি বলছে? আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ অলরেডি, ইতিমধ্যে ইংরেজি কি? আই হ্যাভ অলরেডি সার্ভ ইউর ফুড, ইউর ফুড, আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। ছেলে বলছে আমি যাচ্ছি, দোয়া করো। তো যাই হোক, এই যে সেন্টেন্স গুলো দেখছেন, বাংলা সেন্টেন্স গুলো, এগুলো খুবই ইনফর্মাল কনভারসেশন। এই ধরনের সেন্টেন্স আমরা বাংলায় হর হামেশা আমাদের ডে টু ডে লাইফে বলি, বাট ইংলিশে যখনই বলতে যাই তখনই কনফিউশন ফেস করি। এরকম একটা সেন্টেন্স ভাবতেছি, এটা ঠিক কোন টেন্সে হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কিভাবে কোশ্চেন তৈরি করব, আমরা কিন্তু পারি না। বাট এই যেটা আমি দেখালাম না, এইটা আমার পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি দেখাই। তো আপনি যদি এইভাবে প্লেজারের সাথে প্র্যাকটিক্যালি অ্যাটলিস্ট 10টা কনভারসেশন এইভাবে আপনি সলভ করেন, দেখবেন আপনার ব্রেনে বাংলায় যাই আসুক না কেন, আপনি ইংলিশে সেটা ট্রান্সলেট করতে পারছেন, আপনি পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। কারণ এগুলো খুবই ইনফর্মাল কনভারসেশন, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করতেই হয়। এটা আমি দেখিয়ে থাকি। আমরা শুধু রুলস আর স্ট্রাকচার শিখবো না, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে আর একটা দেখে তো ওই ধরনের ইমপ্রুভমেন্ট বোঝা যায় না, এটা ধারাবাহিকভাবে যদি 8-10টা করা যায়, আপনি যদি সলভ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইমপ্রুভমেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে আসে। বুঝতে পারছেন? এই যে টেন্স আমরা দেখছি, মডেল দেখছি, সেমি মডেল দেখছি, বাট সেটা দেখে শিখে বসে থাকলে হবে? সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে না? বোঝা যায় আমার কথাগুলো? আমি কি বললাম? আমরা যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি, তাহলে এগুলোকে আমরা ধরে রাখতে পারবো, আমরা মনে রাখতে পারবো, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখে নিতে পারবো। এটা হচ্ছে মেইন কথা। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর আমি আপনাদেরকে এই ক্লাসের পিডিএফ ফাইল এবং রেকর্ড দিয়ে দিব, এই কনভারসেশনও আমি দিব। যদি পারেন আপনারা নিজেরা একটু চর্চা করবেন, তাহলে আগামীকালকের ক্লাসে আমি ইংলিশ টু ইংলিশ একটা কনভারসেশন দেখাবো, এবং ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আমি সলভ করে দেখাবো। আর গত ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইলটা আমি দিয়েছিলাম, ভার্বের ফর্মগুলোও পাঠিয়েছিলাম, যারা করেননি তারা করে নেবেন। আরেকটা কথা বলে রাখি, যারা নতুন ব্যাচে এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আজকে 15 তারিখ, 19 তারিখ থেকেই ক্লাস শুরু হবে। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। দেখেন, ফ্রিতে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না, ওইভাবে সম্ভব হয় না। আহ এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়। আর পেইড কোর্স টু ওয়ে কমিউনিকেশন, এই জায়গাটাতে একটু যদি আপনি দেখেন, আমি এখানে আপনাদেরকে বলছিলাম, এই পেইড কোর্স যেটা হবে সেটা হচ্ছে এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, ক্লাস টাইম 1 ঘন্টা, 3 মাসের কোর্স। ইভেন শুধু 3 মাস না, আমি এটাও বলছি এর থেকে বেশি সময় যদি লাগে আপনি নিতে পারবেন। যতদিন না পর্যন্ত আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, ততদিন আমার সাথে আপনি থাকতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার এবং ইমিগ্রান্ট,
প্রত্যেকের জন্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি শিখে স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। কারণ আমি এখানে বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, কনভারসেশন সবকিছু নিয়ে আলোচনা করবো। যারা আইএলটিএস এক্সাম দিবেন, আইএলটিএস এর প্রিপারেশন হিসেবে এটা একটা ইফেক্টিভ কোর্স হবে আপনাদের জন্য, এতটুকু আমি বলতে পারি। যদি মনে করেন, এর আগেও তো ক্লাসগুলো দেখছেন, আজকেও দেখছেন, আজকে আমি যদি একটু সিক ছিলাম, একটু টায়ার্ড, আমি অনেকগুলো কাজের চাপ গেছে, মানে এই যে ক্লাস আমি আজকে নিলাম না আপনাদের বা নিচ্ছি, আমার অন্য দিনের মতো আমার আজকে কিন্তু মাইন্ড অতটা ফ্রেশ না। মানে এই যে কথা বলছি বা লেকচার দিচ্ছি, আজকে একটু বেশি আমার কষ্ট হচ্ছে কথাগুলো বলতে বা লেকচার দিতে। তো যাই হোক, একটু পরিশ্রম বেশি হয়ে গেছে আজকে, দিনের বেলায় কাজের চাপ ছিল। তো আগামীকালও সেম টাইমে আপনারা ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন, আমি প্যাসিভের উপর ক্লাস নিব। বাট যেটা বলছিলাম, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসবেন, আপনি ডেভেলপ করতে পারবেন। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সিকোয়েন্স মেনটেন করতে হয়, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আর এই পেইড কোর্সের বেনিফিট টু ওয়ে কমিউনিকেশন। এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এখানে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন, আমার অধীনে থেকে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবেন, কনভারসেশন সলভ করতে পারবেন, ভুল হলে আমি ধরাই দিব। তো টু ওয়ে কমিউনিকেশন যদি না হয়, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না। আপনাকে স্পিকিং করতে হবে, কথা বলা শুরু করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, না হলে আপনি কিভাবে পারবেন? প্রত্যেকটা ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়। বিশেষ করে যারা স্টুডেন্ট বা এই ব্যাচগুলোতে বেশিরভাগই সিনিয়র সিটিজেন যারা, তারা ভর্তি হন, যারা জব হোল্ডার বা যারা হাউস ওয়াইফ, যারা ফ্রিল্যান্সার, তারাই ভর্তি হয় বেশি। এছাড়া ক্লাসগুলো এইভাবেই স্ক্রিন শেয়ার করে আমি পাওয়ার পয়েন্ট স্লাইড বা ওয়ার্ড এর মাধ্যমে নিয়ে থাকবো, ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল দিব। যারা ফ্রি ক্লাস করছেন আপনারা জানেন, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড এবং পিডিএফ ফাইল দিচ্ছি। পেইড কোর্সেও প্রত্যেকটা ক্লাসে ধারাবাহিকভাবে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন, অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়াবো, একজন স্টুডেন্ট যাতে পুরো ইংরেজি ভাষাটা নিজের আয়ত্তে আনতে পারে। অর্থাৎ আপনি যতই দুর্বল থাকেন না কেন, আমি একদম বেসিক থেকেই শুরু করব, একদম দুর্বল স্টুডেন্টও পারবেন এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। টোটাল 70টা ক্লাস থাকবে এবং এখানে সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টি ক্লাস থাকবে স্পোকেনের উপরে, 10টি ক্লাস থাকবে রাইটিং এর উপরে। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, বা যারা কর্পোরেট অফিসে জব করেন, যারা ফ্রিল্যান্সার, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রাইটিং বা স্পিকিং এ দুর্বল, তাদের জন্য এগুলো অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। এছাড়া 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। অর্থাৎ সার্টেন টপিকের উপর আপনাকে স্পিকিং করতে হবে, সেখানে ভুল হলে আমি ধরাই দিব, বাট আপনাকে কথা বলতে হবে। কথা না বললে ভাষা কখনোই শেখা যায় না, প্র্যাকটিসটা করতে হবে। আর যেটা বলছিলাম, কোর্স ফি 2000 টাকা, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি আপনাদের পেইড কোর্সে প্রাইভেট বেসে অ্যাড করে নিব। এতটুকু বলতে পারি, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে পারবেন। আর আমি কিভাবে পরিশ্রম করে পড়াই বা দেখাই, এটা তো আপনারা দেখছেন। আহ আর আরেকটা কথা আবারও বলছি, যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তাহলে আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আমি সেইভাবেই অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটা বিষয় দেখাই, আপনাদেরকে দেখাবো। যারা ইন্ডিয়া থেকে আসেন, তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আর আজকে ক্লাসের রেকর্ড এবং পিডিএফ আমি দিয়ে দিব। সো এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসেও সেম টাইমে জয়েন করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।